তাহলে এখানে যে ম্যাথটা আছে যে ইউনিফর্ম মিটার রুল অফ মাস 100 গ্রাম, তাহলে এখানে আমাদের একটা ইউনিফর্ম মিটার রুল মানে এটা হচ্ছে 100 সেমি, 1 মিটার অথবা 100 সেমি। তো তার ব্যালেন্সড হয়ে আছে আমাদের ফালক্রাম অফ মাস 40 সেমি। তাহলে ফালক্রামটা আছে 40 সেমি। আমরা কিছু জিনিস এখনো যদি ক্লিয়ার না থাকে তাহলে ক্লিয়ার করে নেবো যে এখানে কিন্তু ফালক্রামে ব্যালেন্স হয়ে আছে আর আননোন মাস একটা দেওয়া আছে। যেহেতু ফালক্রামে ব্যালেন্স হয়ে আছে তাহলে ইউনিফর্ম মিটার রুল মানে কি প্রত্যেকটা জায়গার মাস কিন্তু সমান। তাহলে ইউনিফর্ম মিটার রুলে সবসময় কিন্তু আমাদের মাসটা থাকবে একদম মাঝখানে, যেটা সেন্টার অফ গ্র্যাভিটি বলা হয়। যেরকম আমাদের যদি এই একটা স্কেল হয়, স্কেলটা আমাদের 30 সেমি আছে, তো এই 30 সেমিটা কিন্তু ব্যালেন্স হবে ঠিক 15 সেমি। এখানে আমাদের পাখাটা চলছে বলে যদি সেটা বন্ধ করে আমরা দেখি যে 15 সেমিতে আমরা যদি আঙুলটা রেখে দেখি তাহলে কিন্তু এখানে ব্যালেন্স হয়ে গেছে কি ঠিক 15 সেমিতে কিন্তু এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ফালক্রামটা কি এখানে 15 সেমিতে আছে, মানে কি এখানে 50-এ যদি আমরা রাখতাম তাহলে দুদিকে সেম হয়ে যেত। কিন্তু এখানে বলছে একটু অন্যদিকে সরানো আছে, 40-এ সরানো আছে। 40-এ সরানো আছে তার মানেটাই কি যে এখানে কিন্তু 40-এ যদি সরিয়ে রাখি তাহলে এই দিকটা অলরেডি বেশি হয়ে যাচ্ছে। আমাদের কি জানি ফোর্স ইনটু ডিস্টেন্স, তাহলে এদিকে ডিস্টেন্স তো বেশি, তাহলে এদিকে ফোর্সটা বেশি হয়ে যাচ্ছে, মুভমেন্ট অফ ফোর্সটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই দিকে কিন্তু আমাদের একটা ওয়েট চাপাতে হচ্ছে, আনাদার সাইডে কিন্তু আমাদের একটা ওয়েট, একটা রাবারকে যদি আমরা চাপিয়ে দিই তাহলে কিন্তু আমরা সেটাকে অন্য জায়গায় একটা ব্যালেন্স করতে পারছি, তাই তো? একটা রাবারকে যদি চাপিয়ে দিই তাহলে সেটাকে আমরা এই 15.5 মানে 15.5 থেকে সরিয়ে একটু এই পারে এসে ব্যালেন্স করতে পারছি। তাহলে আমাদের এখানে জাস্ট অঙ্কটা তো সেম কেস, এখানে বলে দিচ্ছে একটা মাস এম লাগানো আছে কোথায় 20 সেমি। তাহলে এটা যদি 40 সেমি হয় এখানে 20 সেমিতে একটা মাস এম লাগানো আছে। আমরা তো বুঝতেই পারলাম যে একটু আগে দেখে যে যেটা শর্টেস্ট হ্যান্ড সেখানে কিন্তু আমাদের অন্য একটা ওয়েটকে রাখতে হবে যদি আমরা জিনিসটাকে বার করতে চাই, কারণ এটা অলরেডি বড় হয়ে আছে। তাহলে যেটা ছোট হ্যান্ড সেখানে এক্সট্রা আমাদের ফোর্স দিতে হবে কারণ এটা ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এম। তাহলে এই যে মাস অফ মিটার রুল বলে দিয়েছে 100 গ্রাম, তাহলে এই 100 গ্রামটা কোথায় থাকবে? 100 গ্রামটা কিন্তু সবসময় এর মাঝখানে থাকবে, মানে 50 সেমিতে থাকবে সবসময়, 50 সেমিতে থাকবে 100 গ্রাম। মানে মিটার রুলের মাসটা কিন্তু থাকছে মিটার রুলের মিডিলে। আর কি হচ্ছে আমাদের এই সবসময় ক্যালকুলেশনটা কিন্তু শুরু হবে ফালক্রাম থেকে। তাহলে এইদিকে যেটা আছে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টাম দিচ্ছে, এইদিকে যেটা আছে সেটা ক্লকওয়াইজ মোমেন্টাম দিচ্ছে। আমাদের ইকুইলিব্রিয়ামে আছে, ব্যালেন্স হয়ে আছে মানে ইকুইলিব্রিয়ামে আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা থেকে আমরা সবকিছুই বুঝতে পারি। তাহলে ব্যালেন্স হয়ে আছে মানে ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টাম ইকুয়ালস টু ক্লকওয়াইজ মোমেন্টাম হয়ে যাবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে কি আছে? অ্যান্টি ক্লকওয়াইজে আমাদের মাসটা কত আছে এম ইন্টু ফালক্রাম থেকে কতটা ডিস্টেন্স এইটুকুনি, মানে 40 মাইনাস 20 ইকুয়ালস টু ক্লকওয়াইজ কত? ক্লকওয়াইজে আমাদের মাসটা কত আছে 100 ইন্টু 100 জি। তোমরা ভাবছো মাসের সাথে তো আমাদের ইন্টু ছিল না, সেটাও আমরা বলছি ইন্টু কি, এটা ডিস্টেন্স কত আমাদের 50 থেকে 40, তাহলে 50 মাইনাস 40। এখানে মাস যত থাকে 100 গ্রাম মাস আছে, এর ইকুইভ্যালেন্ট ওয়েট হয়ে যাবে 100 জিএফ, ঠিক আছে? তাই জন্য আমরা মাসটাকে আমরা কখনোই 980 দিয়ে 980 দিয়ে কিংবা 9.8 দিয়ে গুণ করছি না, মানে কেজি থাকলে 9.8 দিয়ে গুণ করছি না, অথবা আমাদের গ্রাম থাকলে 980 দিয়ে মাল্টিপ্লাই করছি না। তাহলে এখানে আমাদের এমটা কত বেরোবে? এম ইকুয়ালস টু তাহলে হয়ে যাচ্ছে 100 ইন্টু 10 বাই 20, তাহলে হচ্ছে 50 গ্রাম। তাহলে এই যে আননোন মাসটা সেটা হচ্ছে 50 গ্রাম। ফার্স্ট অ্যান্সারটা আমাদের বেরিয়ে গেল যে m ইকুয়ালস টু 50 গ্রাম। নেক্সট কি বলেছে? টু হুইচ সাইড দ্য রুল উইল টিল্ট ইফ দ্য মাস m is moved to the mark 10 সেমি।
তাহলে 10 সেমিতে সরিয়ে আনছে মানে আরো এইদিকে করে দিচ্ছে, মানে ডিস্টেন্স তো বেশি পাচ্ছে। মনে রাখতে হবে কি, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম ফালক্রাম। তাহলে এর থেকে যেহেতু ডিস্টেন্সটা বেশি পাচ্ছে ফালক্রামের থেকে, তাহলে এইদিকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এদিকে টিল্ট করবে। সেটা আমরা কি করে বুঝবো? তাহলে আমাদের এটা করতে হবে, করে দেখতে হবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টাম আর ক্লকওয়াইজ মোমেন্টামটা কিন্তু বের করে দেখতে হবে। এখন টিল্ট হচ্ছে মানে এখানে ব্যালেন্স নেই, তাই জন্য অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টাম আর ক্লকওয়াইজ মোমেন্টাম কিন্তু একই নয়, ব্যালেন্স আর নেই এদের ভেতরে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টামটা কত হবে? এর কত মাস কত 50, ডিসটেন্স কত 40 থেকে 10, এখন 20তে নেই আর 10-এ সরে এসছে। এই অঙ্কটা বুঝে গেলে কিন্তু অন্য অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। ক্লকওয়াইজে কত 100ই ছিল, আগের মতোই 50 থেকে 40 মাইনাস 40 থেকে সবসময় ক্যালকুলেশনটা হচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 50 ইন্টু 30 মানে 1500 জিএফ সেমি। এটা তো সেন্টিমিটারে ছিল, এটা গ্রাউন্ড ফোর্স অথবা জিএফ এ ছিল। আর এটা হয়ে যাচ্ছে 100 ইন্টু 10 মানে 1000 জিএফ। কোনটা বেশি? আমরা বলেইছিলাম এটা বেশি হবে, কারণ এটা তো ডিস্টেন্স বাড়িয়ে দিচ্ছি, তাহলে এটা তো অবশ্যই বেশি হবে। আর এটা কম, কতটা কম? এখানে আমরা দেখতে পাচ্ছি 500, তাহলে 500 জিএফ সেমি কোন দিকে বেশি? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে 500 জিএফ সেমি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টাম হবে। দেখো নেক্সট কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য রেজাল্ট্যান্ট মোমেন্ট? রেজাল্ট্যান্ট মোমেন্ট কি হবে? এই দিকে বেশি হচ্ছে, তাহলে 500 জিএফ সেমি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টামটা হয়ে যাবে আমাদের রেজাল্ট্যান্ট মোমেন্ট। নেক্সট কি বলেছে? হাউ ক্যান ইট বি ব্যালেন্সড বাই অ্যানাদার 50 গ্রাম? এখন তো ব্যালেন্স নেই, এখন তো ব্যালেন্স বিগড়ে গেছে, কারণ এখানে সরিয়ে আনা হয়েছিল। তাহলে আমরা ব্যালেন্স করব কি করে? এটাকে ইকুয়াল করব কি করে? আমরা ভাববো যে এইদিকে কোনো একটা জায়গায়, এইদিকে কোনো একটা জায়গায় আমরা আরো চাপিয়েছি 50। কোথায় চাপিয়েছি জানি না, 40 থেকে এই পারে x ডিস্টেন্স, বুঝে গেল? এই পারে চাপাতে হচ্ছে, তাই তো? এই পারে তো কম হয়ে আছে, তাহলে 40 থেকে এই পারে কোনো একটা জায়গায় x ডিস্টেন্সে চাপিয়েছি, এক্সটা আমরা জানি না, সেটা আমরা বার করব। তাহলে এটাকে আমরা প্লাস 50x ইকুয়ালস টু এই এত জিএফ, তাহলে 1500 মাইনাস 1000 ইকুয়ালস টু 50x, এটাকে এই পারে নিয়ে গিয়ে মাইনাস 1000 করে দিয়েছি। তাহলে x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 500 বাই 50, 10 সেমি। 10 সেমি কোথা থেকে? ফালক্রাম থেকে। তাহলে কোন জায়গাটায় রাখবো? কোন জায়গাটায় রাখবো? ফালক্রাম থেকে 10 সেমি মানে 50 সেমি। তাহলে 40 প্লাস 10 50 সেমি। ভালো করে জিনিসটা দেখে নাও, খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে আসছি যেটা অ্যানাদার ইম্পর্টেন্ট জিনিস, সেন্টিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স। যখনই আমাদের একটা বডি সার্কুলার পাথ বরাবর ঘুরছে, মানে আমরা নিজেরাও ফিল করি, আমরা যখন বাসে করে যাই তখন আমরা দেখতে পাই যে বাসটা কি হয়, বাসটা আমরা যখন বাঁকের মুখে থাকে তখন যদি এরকম করে ঘোরে, এরকম যদি ঘোরে, আমরা ঠিক তার বিপরীত দিকে এরকম সরে যাই। আমরা ফিল করি, নিজেরাই ফিল করি, নিজেরা ফিল করে দেখবে। তাহলে কি হচ্ছে, আমরা যদি এই ভেতরের দিকে একটা বাসকে ঘোরাই, সেটাকে আমরা বলছি সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে। তার জন্য আমরা বাইরের দিকে আমরা ফিল করি যে আমরা ছিটকে যাচ্ছি, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এই যে সেন্ট্রিপিটাল ফোর্সটা হচ্ছে, সেটা তো বাস নিজের ইঞ্জিন, নিজের তেল খরচা করে সেন্ট্রিপিটাল ফোর্সটা দিচ্ছে, তাই তো? ভেতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার জন্য কিন্তু আমরা বাইরে বেরিয়ে আসছি। তাহলে এই যে সেন্ট্রিপিটাল ফোর্সটা, এটা কিন্তু একটা রিয়েল ফোর্স, আর এটাকে আমাদের মনে হচ্ছে, তাই জন্য এটাকে ফিকটিসিয়াস ফোর্স হচ্ছে। আর এটা কিন্তু সেন্টারের দিকে হচ্ছে, এটা সেন্টার থেকে
দূরে চলে যাচ্ছে। এটাই আমাদের পার্থক্য। এই চ্যাপ্টারটা কিন্তু এইগুলো মেন কি পয়েন্ট। আরও যদি অঙ্কগুলো থাকে তোমরা বলবে, আমি কিন্তু কোনো অঙ্ক প্রবলেম থাকলে সেটা কমেন্টে জানাবে, আমি সেগুলো সলভ করে তোমাদেরকে দিয়ে দেবো। নেক্সট আমরা যেটাই চলে যাচ্ছি নেক্সট চ্যাপ্টারটায়, সেটা হচ্ছে ওয়ার্ক, এনার্জি, পাওয়ার। তো সেটাও আমরা একটা লিস্ট করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা যখন কোনো জায়গায় আমরা ফোর্স দিচ্ছি, ফোর্স দিয়ে যখন এটা একটা ডিস্টেন্স মুভ করছে, সেটাকে আমরা কি বলছি? ওয়ার্ক। এখানে ফোর্স হচ্ছে নিউটন আর ডিস্টেন্সটা হচ্ছে মিটার। তাহলে এই আগের মতো টর্কের মতোই কিন্তু একটু আগেই আমরা দেখলাম। তাহলে এইখানে কিন্তু এটাকে জুল বলতে পারি, কারণ ওয়ার্কটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, এর কোনো দিক টিক নেই। আগেরটা ভেক্টর কোয়ান্টিটি ছিল টর্ক, ওয়ার্কের কোনো দিক নেই। আর এর সাথে আমরা জানি যে ছোটখাটো জিনিস, যে এখানে যেহেতু স্কেলার কোয়ান্টিটি, তাই জন্য এখানে একটা কস থিটা আছে, আর থিটার মান যখন 90 ডিগ্রি হয়ে যাবে তখন কিন্তু পুরো কোয়ান্টিটিটা 0 হয়ে যাবে। এগুলো আমরা জানি। আর ওয়ার্ক তখনই হবে যখন আমাদের ভেতরে কোনো এনার্জি আছে। এনার্জি ছাড়া আমরা যেহেতু ওয়ার্ক করতে পারবো না, তাই জন্য এনার্জি আর ওয়ার্কের ইউনিট কিন্তু সেম, জুল। আর তারপরে এনার্জিটা আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি, একটা কাইনেটিক এনার্জি, একটা পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জিটাকে আমরা কার উপর নির্ভর করে? ভেলোসিটির উপর নির্ভর করে, এই জন্য ভি স্কোয়ার। আর পোটেনশিয়াল এনার্জি কার উপর নির্ভর করে? হাইটের উপর নির্ভর করে, এই জন্য এম জি এইচ। হাইট আছে মানে ওকে নিচের দিকে টানবে। আর আমরা যদি একটা কোনো পেনকে যদি আমরা উপরের দিকে উঠিয়ে দিই আর পেনের পাথটাকে যদি আমরা ফলো করি, তাহলে এখানে দেখবো যে কাইনেটিক এনার্জিটা বারবার চেঞ্জ হয়ে এইখানটায় পোটেনশিয়াল এনার্জিটা হয়ে যাবে ম্যাক্সিমাম। আমরা খুবই তাড়াতাড়ি জিনিসপত্রগুলো বলছি, কারণ আমরা জাস্ট একটা জিস্ট করে নিচ্ছি যে কোনগুলো জায়গাগুলো ইম্পর্টেন্ট। তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে? একদম হাইয়েস্ট পয়েন্টে কিন্তু গিয়ে পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, আর একদম লোয়েস্ট পয়েন্টে কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা নেই, কারণ হাইট 0 হয়ে যাচ্ছে। হাইট যেখানে 0 সেখানে পোটেনশিয়াল এনার্জি 0, হাইট যেখানে ম্যাক্সিমাম সেখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হচ্ছে। পোটেনশিয়াল এনার্জি আবার যখন ম্যাক্সিমাম হচ্ছে, পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে কার থেকে? এনার্জি কিন্তু সব সময় একটা এনার্জি থেকে চেঞ্জ হয় আর একটা এনার্জি হয়। যেহেতু একটা এনার্জি থেকে চেঞ্জ হয় আর একটা এনার্জি হচ্ছে, তাই জন্য এখানে কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম হওয়ার জন্য কাইনেটিক এনার্জিটা 0 হয়ে যাচ্ছে, ভেলোসিটিটা তখন আটকে যাচ্ছে। ভেলোসিটি যখন 0 হয়ে যাচ্ছে বলেই এই ব্যাক করে নিচের দিকে চলে আসতে পারছে। ওয়ার্ক, এনার্জি, পাওয়ার। পাওয়ার জিনিসটা হচ্ছে এরকমই যে তোমার আর তোমার বন্ধু যদি থাকে, বন্ধুর পিঠে একটা ব্যাগ চাপিয়ে দিলাম, তোমার পিঠে একটা ব্যাগ চাপিয়ে দিলাম, একটা নির্দিষ্ট ডিস্টেন্স যদি দুজনকেই হেঁটে যেতে বলা হয়, যে তাড়াতাড়ি যাবে, যার টাইমটা কম লাগবে, তার কিন্তু পাওয়ারটা বেশি। আর আমাদের ফিজিক্স পড়ার জন্য আমাদের এটাকেই ভেবে রাখতে হবে যে কোনো একটা ইকুয়েশনে যেটা আমাদের উপরে থাকবে আর যেটা আমাদের নিচে থাকবে, উপরে যেটা থাকবে সেটা যত বাড়বে পাওয়ার কিন্তু তত বাড়বে, মানে এইটা তত বাড়বে এইদিকে কোয়ান্টিটিটা, নিচেরটা যত বাড়বে এটা কিন্তু তত কমে যাবে। ম্যাথেও আমাদের এটা অ্যাপ্লিকেবল। তাহলে ওয়ার্কের জুল, টাইমের সেকেন্ড, পাওয়ারের ইউনিট কিন্তু হয়ে যায় ওয়াট। এটাই আমরা তুরন্ত মানে সঙ্গে সঙ্গে এলাম কেন? তার কারণ হচ্ছে পাওয়ারের থেকে এনার্জির একটা ইউনিট বের করা যায়, আর সেই ইউনিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে পাওয়ার কি হচ্ছে? আমাদের ওয়াট বাই টাইম হয়ে গেল, মানে জুল পার সেকেন্ড ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়াট, তাই তো? এবারে তার মানে কি হয়ে যাচ্ছে? জুল ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়াট সেকেন্ড, ওয়াট ইন্টু সেকেন্ড, ওয়াট বাই সেকেন্ড না, সেকেন্ডটা উপরে উঠে গিয়ে গুণ হয়ে যাচ্ছে। তাহলে এই ওয়াট বাই সেকেন্ডটা কিন্তু এনার্জি ইউনিট, যেটা সবাই ভুল করে। ওয়াট পাওয়ার ইউনিট, ওয়াট সেকেন্ড কিন্তু এনার্জি ইউনিট, সেটা হয়ে যাচ্ছে ওয়াট সেকেন্ড মানেই কিন্তু হয়ে যাচ্ছে জুল। এবারে কেসটা কি না, আমরা যখন ইলেকট্রিক এনার্জি ইউজ করি সেটা কিন্তু সবসময় এই ওয়াট সেকেন্ড ইউনিটেই ব্যবহার করি। মানে কোনো একটা আলো জ্বলছে, এত ওয়াটের আলো জ্বলছে, সেটা কত সেকেন্ড জোরে জ্বলছে। মাসের পরে আমাদের ইলেকট্রিক বিল দেখতে আসে, তখন কিন্তু ওরা ঘন্টায় আর হিসেব মানে সেকেন্ডে আর হিসেব করতে পারবে না, তো কারণ অনেক ঘন্টা ধরে চলেছে, সেকেন্ড জিনিসটা খুব ছোট, তাই জন্য একটা বড় ইউনিটের দরকার।
তাই জন্য আমরা ওয়াট সেকেন্ড ইউনিটে কিন্তু এনার্জিটা যদি হিসেব করি অনেক 0.000 লেগে যাবে। আমরা তাই জন্য ওয়াট সেকেন্ড না ইউজ করে একটু বড় একক, ওয়াটের থেকে বড় একক কি যাবে কিলোওয়াট, যেমন গ্রামের থেকে বড় একক কিলোগ্রাম, সেরকম ওয়াটের থেকে বড় একক হয়ে যাচ্ছে কিলোওয়াট, আর এখানে সেকেন্ডের থেকে বড় একক হয়ে যাচ্ছে আওয়ার। কিলোওয়াট আওয়ারটা তাহলে কিসের একক, কিসের ইউনিট, এনার্জির ইউনিট, পাওয়ারের ইউনিট কিন্তু নয়। আর 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু কত জুল, সেটাকে আমরা বার করবো কি করে, কিলো মানে কি, সবসময় কিলো মানে কিন্তু হাজার, 1000 ওয়াট ইন্টু সেকেন্ড করলে আওয়ার হয়ে যাবে 3600 সেকেন্ড। তাহলে এখানে 36 কটা জিরো আছে, 1 2 3 4 5, আর এখানে যদি একটা পয়েন্ট দিয়ে দিই তাহলে 6টা জিরো হয়ে যাবে, 10 to the power 6। হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে আমরা একটু ভেঙে লিখি, 36 10 to the power 5 ওয়াট সেকেন্ড হচ্ছিল। এবারে এটাকে অ্যাকচুয়ালি 5 রাখার থেকে 6 রাখলাম কেন না, 6 হয়ে যায় মেগা, 5-এ কিছু হয় না, তাই জন্য 6 করে নিলাম আমরা, 10 to the power 6 করলাম, এখানে একটা পয়েন্ট দিয়ে দিয়েছি, পয়েন্ট দিলে কি হবে, একটা 10 বেরিয়ে যাবে, এত ওয়াট সেকেন্ড, মানে আমরা লিখতে পারি ওয়াট সেকেন্ডের বদলে জুল অথবা 3.6 মেগা। এটা কিন্তু আমাদের এনার্জি ইউনিট। তাই তাহলে এখান থেকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক করবো, যেটা দেখলে একটা দুটো অঙ্ক করবো, যেটা দেখলে আমরা পুরো চ্যাপ্টারের সম্বন্ধে ক্লিয়ার একটা আইডিয়া আসবে। সবসময় আমরা কি করবো না, চ্যাপ্টারের থিওরিটা পড়বো, থিওরিটা পড়ার পরে অঙ্ক করবো, থিওরিটা পড়ার পরে ম্যাথ করলে কি সুবিধা হবে, ম্যাথ করতে পারছি মানে আমার থিওরির জিনিসটা ক্লিয়ার, নিজে থেকে করতে পারছি মানে মুখস্থ করে নয়, ম্যাথ নিজে থেকে করতে পারছি মানে আমাদের থিওরিটা ক্লিয়ার হয়ে গিয়ে তারপরে আমরা ম্যাথ করতে পারছি। তার মানে আমরা ফার্স্টে থিওরি পড়বো, প্রত্যেকটা ক্লাসে থিওরি পড়বো, থিওরি পড়ে আমরা ম্যাথ করবো। পুরোটা ম্যাথ করে দিলাম হবে না, কিন্তু ম্যাথ করার আগে আমরা থিওরিটা ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে ম্যাথ করবো। ম্যাথ করতে পারলেই মনে হবে যে হ্যাঁ আমাদের থিওরিটা তো ক্লিয়ার, থিওরিটা ক্লিয়ার বলেই আমরা যে কোনো ম্যাথ দিলে পেরে যাচ্ছি। তাহলে একটা ম্যাথ করা যাক, আমরা লিখে নিই।